ধামরাই সরকারি কলেজ কর্তৃক পরিচালিত আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ ওবায়দুল্লাহ, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, ধামরাই সরকারি কলেজ। ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রে রাষ্ট্রীয় ব্যবসা সম্পর্কে আমরা গত ক্লাসে কিছু আলোচনা করেছি। আজকেও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। রাষ্ট্রীয় ব্যবসায় বিভিন্ন ধরনের ব্যবসায় ধরন আছে, যেমন এক মালিকানা ব্যবসায়, অংশীদারি ব্যবসায়, যৌথ মালিকানা ব্যবসায়, সমবায় ব্যবসায়, রাষ্ট্রীয় ব্যবসায়। রাষ্ট্রীয় ব্যবসায় এটা এক ধরনের ব্যবসায়ের ধরন। সমস্ত ব্যবসার অন্যতম প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন হলেও রাষ্ট্রীয় ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন নয়, জনকল্যাণ সাধন করা, জনগণের সেবা করা, জনগণকে স্বল্প মূল্যে পণ্য সরবরাহ করা, ব্যবসায়ের যে একচাটিয়া ভাব আছে সেটাকে দূর করা। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ বা খুশিমতো চলতে দেওয়ার নীতির কারণে ধনবাদী সমাজে ধনবৈষম্যের সৃষ্টি হয় ও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ শিথিল হয়ে পড়ে। তাই এ ব্যবস্থা পরিবর্তন করে সমাজতান্ত্রিক বা মিশ্র অর্থনীতি গড়ে তুলে কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে অনেক দেশে রাষ্ট্রীয় ব্যবসায় গঠন ও পরিচালনা করা হয়। তারই নিমিত্তে বাংলাদেশেও কিছু ধরনের রাষ্ট্রীয় ব্যবসায় আছে, যেমন বাংলাদেশ রেলওয়ে, ডাক ও যোগাযোগ, বাংলাদেশ রোড অ্যান্ড ট্রান্সপোর্ট কমিউনিকেশন, বিআরটিসি, যেমন বিআরটিসি ইত্যাদি। রাষ্ট্র বা সরকারের মালিকানাধীন গঠিত ও পরিচালিত ব্যবসায়িক রাষ্ট্রীয় ব্যবসায় বলে। রাষ্ট্রীয় উদ্যোগ বা সরকারি প্রচেষ্টায় নতুন ব্যবসায় প্রতিষ্ঠান গঠিত হলে আবার উপস্থিত কোনো বেসরকারি প্রতিষ্ঠানকে রাষ্ট্রায়ত্ত বা জাতীয়করণ করে রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা হয়। সাধারণত দেশের শিল্পায়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, সম্পদের সুষম বন্টন প্রভৃতি উদ্দেশ্যে এবং কতগুলো জনকল্যাণমূলক ক্ষেত্রে রাষ্ট্রীয় ব্যবসায় স্থাপন করা হয়। তাছাড়া দেশ রক্ষা ও নিরাপত্তার জন্য অস্ত্রপাতির নির্মাণ শিল্পের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখার উদ্দেশ্যে সরকার এরূপ ক্ষেত্রে রাষ্ট্রীয় ব্যবসায় গঠন ও পরিচালনা করে থাকে। আমরা আগের ক্লাসে যে আলোচনা করেছি বা যে বিষয়গুলো সম্পর্কে জানতে পেরেছি, রাষ্ট্রীয় ব্যবসায় কি, রাষ্ট্রীয় ব্যবসায় কি কি বৈশিষ্ট্য আছে, রাষ্ট্রীয় ব্যবসায়ের উদ্দেশ্য, কেন রাষ্ট্রীয় ব্যবসায় গঠন করা হয়, রাষ্ট্রীয় ব্যবসায় সুবিধা। আজকে আমরা জানবো রাষ্ট্রীয় ব্যবসায় অসুবিধা। প্রত্যেকটা জিনিসেরই কিছু সুবিধা থাকে এবং এর পাশাপাশি কিছু অসুবিধাও থাকে। তাহলে আজকে আমরা রাষ্ট্রীয় ব্যবসায় কয়েকটা অসুবিধা সম্পর্কে আলোচনা করব। প্রথম যে অসুবিধার কথা বলা আছে, স্বাভাবিক অর্থনৈতিক বিকাশে বাধা। সরাসরি মালিকানায় ব্যবসায় গঠন ও পরিচালনা করা হলে বেসরকারি উদ্যোক্তাগণ নিরুৎসাহিত হয়। এতে দেশের কার্যকরী কারবারি পরিবেশ বিপন্ন হয় ও স্বাভাবিক অর্থনৈতিক বিকাশ বাধাগ্রস্ত হয়। দ্রুত সিদ্ধান্ত গ্রহণে অসুবিধা। যথাসময়ে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ ও তার বাস্তবায়নের উপর সাফল্য নির্ভর করে, কিন্তু রাষ্ট্রীয় ব্যবসায় আমলাতান্ত্রিক ব্যবস্থাপনার কারণে সকল বিষয়ে দীর্ঘসূত্রতা সৃষ্টি হয়, যা সিদ্ধান্ত গ্রহণকে বিলম্বিত ও কার্যকর করে তোলে। ব্যবসা করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন পড়ে। রাষ্ট্রীয় ব্যবসার ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতার কারণে কি হয়, সেই সিদ্ধান্তটা দ্রুত নেওয়া সম্ভব হয় না, যার ফলে সেই সুবিধাটা বা সেই সুযোগটা নেওয়া সম্ভব হয় না। লাল ফিতার দৌরাত্ম্য। রাষ্ট্রীয় ব্যবসায় ব্যবস্থাপক ও কর্মচারীর মধ্যে আমলাতান্ত্রিক মানসিকতা বিদ্যমান থাকায় ধরাবাঁধা নিয়মকানুনের নিগড়ে সব কাজ গণ্ডিবদ্ধ হয়ে পড়ে। এতে লাল ফিতার দৌরাত্ম্য সৃষ্টি হয়, অর্থাৎ সকল কাজে গতি অত্যন্ত ধীর ও মন্থর হয়ে থাকে। লাল ফিতার দৌরাত্ম্য বলতে যে বিষয়টা বলা হয়েছে, একটা কাজ, একটা অর্ডার বা একটা কিছু পাস করার জন্য আমলাতান্ত্রিক জটিলতার কারণে এক অফিস থেকে আরেক অফিস বা এক দপ্তর থেকে আরেক দপ্তরে যেতে প্রচন্ড সময় ব্যয় হয়, যার ফলে কাজটা যত সময় করা সম্ভবপর হয়ে ওঠে না। তারপর হলো অলাভজনক সংস্থা। এরূপ ব্যবসায় অধিকাংশ ক্ষেত্রে অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয় এবং সরকারি সাহায্যে টিকে থাকে। অনবরত লোকসানের পরে এরূপ ব্যবসার সম্পর্কে জনগণের খারাপ ধারণার জন্য এবং জাতির জনতা বোঝা হয়ে দাঁড়ায়। সচরাচর রাষ্ট্রীয় ব্যবসায়ের মুনাফা অর্জনের উদ্দেশ্যে যেহেতু গঠন করা হয় না, এটা একটা অলাভজনক সংস্থা। এখানে প্রচুর লোকসানের ফলে একসময় এ সম্পর্কে জনগণের খারাপ ধারণা সৃষ্টি হয়, যার ফলে এটা বিলুপ্ত হয়ে যায় বা এটা বিলুপ সাধন হয়ে যায়।
নমনীয়তার অভাব। এরূপ ব্যবসায় সরকারি নিয়ম কানুনের বেড়াজালে আবদ্ধ থাকে বিদায় প্রতিনিয়ত পরিবর্তনশীল কারবারি অবস্থার সাথে সঙ্গতি বিধান ব্যর্থ হয়, ফলে তা বেসরকারি প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতায় টিকতে পারে না। রাষ্ট্রীয় ব্যবসায় নমনীয়তার যথেষ্ট অভাব পরিলক্ষিত হয়। চাইলে যে কোনো নিয়ম পরিবর্তন করা যায় না, ব্যবসার ধরন চেঞ্জ করা যায় না, যেহেতু আমলাতান্ত্রিক জটিলতার সাথে এটা জড়িত। সুতরাং এটাকে চাইলেই যে বেসরকারি অন্যান্য প্রতিষ্ঠানের সাথে খাপ খাইয়ে নেওয়া বা সেটার সাথে তাল মিলিয়ে পরিবর্তন আনা সম্ভব হয় না। তারপর হলো দুর্নীতি ও স্বজনপ্রীতি। সাধারণভাবে এ ধরনের ব্যবসায়ী কর্তা ব্যক্তিদের আলাদা কোনো স্বার্থ না থাকায় তাদের মধ্যে অন্যায় পথে স্বার্থসিদ্ধি ব্যাপক প্রবণতা লক্ষ্য করা যায়, ফলে এর অভ্যন্তরীণ দুর্নীতি বাসা বাঁধে। এছাড়া এরূপ ব্যবসায়ী সরকারি আমলা ও রাজনৈতিক নেতৃবৃন্দের আত্মীয় পোষণের ক্ষেত্রে পরিণত হয়। এ ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে দেখা যায় যারা সরকারি বড় বড় আমলা হর্তাকর্তা তারা তাদের আত্মীয় স্বজনকে এ ধরনের ব্যবসায় ইনভলভ করে বা এই ধরনের কাজে ইনভলভ করার ফলে একটা স্বজনপ্রীতি বা দুর্নীতি লক্ষ্য করা যায়। নীতির ঘন ঘন পরিবর্তন। সরকারি প্রশাসনের ন্যায় এর পরিচালনা নিয়োজিত ব্যক্তিকেও ঘন ঘন বদলি করা হয়, ফলে নির্বাহী বদলের ফলে নীতির পরিবর্তন করে। এছাড়া সরকার পরিবর্তনের সাথে সাথে এর নীতিতে অনেক পরিবর্তন হয়, আর এরূপ নীতির পরিবর্তন ব্যবসার অগ্রগতি ব্যাহত হয়। নীতির ঘন ঘন পরিবর্তন বলতে যে বিষয়টা এখানে বোঝানো হয়েছে যে সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথে ব্যবসায় ধরন নীতি চেঞ্জ হয়, বা ওই ব্যবসা প্রতিষ্ঠানের নির্বাহী যারা প্রধান থাকে তাদেরকেও একটা নির্দিষ্ট সময় পর পর পরিবর্তন করা হয়। ব্যক্তি পরিবর্তনের সাথে তার মন মানসিকতা চেঞ্জ হয়, নতুন নতুন ব্যক্তি আসার ফলে নতুন নতুন ব্যক্তির চিন্তা ধারণা ধ্যান ধারণা অনেকটাই পরিবর্তন হয়, যার প্রভাব ওই উক্ত ব্যবসায় পড়ে থাকে। গোপনীয়তা প্রকাশ। আইনসভার বিশেষ আইন বলে এরূপ ব্যবসায় প্রতিষ্ঠান হয় বিদায় সংসদের কার্যক্রম নিয়ে খোলাখুলি আলোচনা করা হয়। এছাড়া মন্ত্রণালয়ের অধীন সরকারি ও বিভাগীয় সংগঠনের কাজ নিয়েও সরাসরি আলোচনা হয়ে থাকে, ফলে ব্যবসায় গোপনীয়তা প্রকাশ হয়ে পড়ে। রাষ্ট্রীয় ব্যবসায় এর যে গোপন বিষয়গুলো, প্রত্যেকটা ব্যবসায় একটা গোপন তত্ত্ব থাকে বা গোপন কিছু থাকে যেটার উপর বেসিস করে ব্যবসাটা সামনের দিকে এগিয়ে চলে। রাষ্ট্রীয় ব্যবসায় কোনো কিছু গোপন রাখা যায় না, যা ঊর্ধ্বতম কর্তৃপক্ষ বা অন্যের কাছে প্রকাশ করতে হবে। বিরূপ সাধনে অসুবিধা। সরকারি প্রতিষ্ঠান বিদায় এ ধরনের বিলুপ সিদ্ধান্ত গ্রহণের সংসদ ও জনসাধারণের নানা কথা ওঠে। শ্রমিক কর্মীদের মধ্যে ব্যাপক আন্দোলন সৃষ্টি হয়। এতে সরকার জনসমর্থনের বিষয়ে বিবেচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারে না, ফলে প্রয়োজনীয় ক্ষেত্রে বিলুপ সাধন করা যায় না। একটা সরকারি বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান চাইলেই বিলুপ সাধন করা যায় না, যেহেতু এটা জনকল্যাণের উদ্দেশ্যে মানুষের গৌড় দরায় সাহায্য পৌঁছানোর উদ্দেশ্যে গঠন করা হয়, তাহলে চাইলেই যে কোনো সময় যে কোনো রাষ্ট্রের যে কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে বিরূপ সাধন করতে পারা যায় না। এর ফলে জনগণের ভিতরে বিরূপ প্রভাব সৃষ্টি হতে পারে, বিরূপ তাদের দৃষ্টিভঙ্গি সৃষ্টি হতে পারে, সেই জন্য চাইলে এটা বিলুপ সাধন করা যায় না। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের রাষ্ট্রীয় ব্যবসার অবদান। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ এবং মিশ্র অর্থনীতির দেশ। এই ধরনের দেশে আর্থসামাজিক উন্নয়নে রাষ্ট্রীয় ব্যবসার অবদান অপরিসীম। প্রথমত যে অবদানের কথা বলা হয়েছে সেটা হল প্রাকৃতিক সম্পদের সৎ ব্যবহার। বেসরকারি খাতে দেশের প্রাকৃতিক সম্পদ ছেড়ে দেওয়া হলে ব্যক্তি স্বার্থ বিবেচনায় তার অপব্যবহারের সম্ভাবনা বেশি থাকে। রাষ্ট্রীয় মালিকানায় প্রাকৃতিক সম্পদ ব্যবহার করা হলে দেশের সকল মানুষের সুফল পায়। জাতীয় আয় বৃদ্ধি। সরকারি মালিকানায় শিল্প ও বাণিজ্য পরিচালনা করা হলে পুঁজিগত সুবিধার কারণে এর দ্রুত উন্নয়ন ঘটে। তদুপরি এরূপ প্রতিষ্ঠানের কর বা রাজস্ব ফাঁকি দেওয়ার প্রবণতা না থাকায় সহজে জাতীয় আয় বৃদ্ধি পায়। অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ বা খুশিমতো চলতে দেওয়ার নীতির কারণে ধনবাদী সমাজে ধনবৈষম্যের সৃষ্টি হয় ও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ শিথিল হয়ে পড়ে। তাই এই অবস্থা পরিবর্তন করে সমাজতান্ত্রিক বা মিশ্র অর্থনীতি গড়ে তুলে কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে অনেক দেশে রাষ্ট্রীয় ব্যবসায় কাঠামো পরিচালনা করা হয়। ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ। দেশের শিল্প কারখানার উপর সরকারের প্রয়োজনীয় নিয়ন্ত্রণ থাকা উচিত। দেশের আমদানি রপ্তানির উপর সরকারের প্রয়োজনীয় নিয়ন্ত্রণ থাকা আবশ্যক। রাষ্ট্রীয়ভাবে কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে সরকার এক্ষেত্রে যথাযথ নিয়ন্ত্রণ বজায় রাখতে পারে। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।
দেশে অধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও বেকারত্ব হ্রাসের প্রচেষ্টাকে অনেক সময় রাষ্ট্রীয় ব্যবসায় গড়ে তোলা হয়। এমসি শুক্লা এ সম্পর্কে বলেছেন, রাষ্ট্রীয় মালিকানায় উল্লেখযোগ্য সংখ্যক শিল্প প্রতিষ্ঠান হলে এর মাধ্যমে ব্যাপক বিনিয়োগ কর্মসূচি দীর্ঘমেয়াদে গ্রহণ করা যায়, যা দেশের কর্মসংস্থানের ক্ষেত্রে অনিশ্চিত অবস্থা এড়াতে সাহায্য করে। গবেষণা ও উন্নয়ন, ভোক্তার ক্রমবর্ধমান চাহিদা মেটানোর জন্য প্রয়োজন হয় নতুন নতুন পণ্যের। এর জন্য প্রয়োজন গবেষণার। গবেষণামূলক কাজ সবসময় ব্যয়বহুল। সরকার নিয়ন্ত্রিত কোনো প্রতিষ্ঠান সহজে বাজার গবেষণা ও নতুন পণ্য উদ্ভাবন করতে পারবে। বাংলাদেশে কিছু রাষ্ট্রীয় ব্যবসা সম্পর্কে আলোচনা করি। বাংলাদেশে যে ধরনের রাষ্ট্রীয় ব্যবসায় আছে তার ভিতরে কয়েকটি রাষ্ট্রীয় ব্যবসা সম্পর্কে আলোচনা করা হলো। যেমন ধরেন, বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ড বিটিটিবি, বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা বিআরটিসি, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থা, বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, ডাক ও যোগাযোগ, বাংলাদেশ রেলওয়ে। তাহলে প্রথমে যদি আমরা আলোচনায় আসি, বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ড, বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ড, বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ড ডাক ও টেলিযোগ মন্ত্রণালয়ের একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এটি 1971 সালে প্রতিষ্ঠা লাভ করে। বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ড মূলত ল্যান্ডফোন সেবা প্রদান করে। এটির সেবা শহরাঞ্চল, উপশহর এবং আন্তর্জাতিকভাবে বিস্তৃত। যদিও সরকারি বেসরকারি ক্ষেত্রে টেলিফোন লাইসেন্স প্রদান করেছে, তথাপি ল্যান্ডফোনের ক্ষেত্রে এটি এখন একচেটিয়া প্রাধান্য বিস্তার করেছে। এটি শুধু ল্যান্ডফোনের সেবা প্রদান করে থাকে তা নয়, এটি আমাদের 64 জেলায় ইন্টারনেট সেবা প্রদান করে থাকে। 1998 সালে একটি অধ্যাদেশের মাধ্যমে এটিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করা হয়। গ্রাহকদের আরও উন্নত সেবা প্রদান করার লক্ষ্যে 2004 সালে টেলিটক নামে আলাদা একটি কোম্পানি খুলে, যেটি বর্তমান মোবাইল সেবা প্রদান করে। টেলিটক হচ্ছে দেশের একমাত্র পাবলিক মোবাইল অপারেটর। 2012 সালে টেলিটক 3G প্রযুক্তি যুক্ত করে নতুন ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সাধন করে। এ প্রযুক্তির কল্যাণে বর্তমানে মোবাইল গ্রাহকরা কথা বলার সাথে সাথে কথা ও ছবি দেখতে পারে। অনেক ক্ষেত্রে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে অনুষ্ঠান দেখতে পাচ্ছে। আরো নতুন নতুন প্রযুক্তি যুক্ত হওয়ার জন্য বাংলাদেশ তার টেলি উন্নয়ন বোর্ড প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। তারপরে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা বিআরটিসি, বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা বিআরটিসি একটি রাষ্ট্রায়ত্ত পরিবহন সংস্থা। 1961 সালে 4 ফেব্রুয়ারি 1961 সালে 7ম সরকারি অধ্যাদেশের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। 1971 সালে স্বাধীনতার পর এটি বর্তমান নাম ধারণ করে আসছে। বিআরটিসি যোগাযোগ মন্ত্রণালয়ের একটি আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এটি গভর্নিং বডির সদস্যদের মধ্যে রয়েছে যোগাযোগ মন্ত্রী, যোগাযোগ সচিব, প্রতিষ্ঠানের পরিচালক, অন্যান্য অফিসার, যাদের দ্বারা সরকার কর্তৃক একজন চেয়ারম্যান নির্বাচন করা হয়। বিআরটিসি যাত্রী সেবা ও পণ্য পরিবহন সেবা দুটিই প্রদান করে। বিআরটিসি 3টি আন্তর্জাতিক বাস রয়েছে। এগুলো হচ্ছে ঢাকা কলকাতা, ঢাকা আগরতলা, ঢাকা শিলিগুড়ি। বাংলাদেশের মধ্যে একটি চট্টগ্রাম, বগুড়া, কুমিল্লা, পাবনা, রংপুর, বরিশাল, সিলেট, ঢাকা বাস ডিপো থেকে আন্তঃজেলা বাস সেবা দিয়ে থাকে। বর্তমানে ঢাকার যানজট নিরসনে বিআরটিসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিনিয়ত বিআরটিসির বহরে নতুন নতুন বাস যুক্ত হচ্ছে। জানুয়ারি 2012 সাল পর্যন্ত বিআরটিসির মোট বাস সংখ্যা ছিল 1116টি। পরবর্তীতে 2012 সালে আরো কিছু দোতলা বাস আমদানি করে। বিআরটিসির সবচেয়ে আধুনিক সংযোজন হচ্ছে আর্টিকুলেটেড বা জোড়া বাস, যেটি 2013 সালে উদ্বোধন করা হয়। বিভিন্ন উৎসব বা অনুষ্ঠানের সময় বিআরটিসি স্পেশাল সার্ভিস চালু করে, যেমন ঈদ স্পেশাল সার্ভিস। বাস ছাড়াও অন্যান্য পরিবহনের সুবিধার জন্য বিআরটিসি ট্রাক সেবা প্রদান করে থাকে। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থা, বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রি কর্পোরেশন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থা একক প্রতিষ্ঠান হিসেবে আবির্ভূত হয় 1 জুলাই 1976 সালে। এটি 1972 সালে 26 মার্চ রাষ্ট্রপতির অধ্যাদেশ 1972 এবং 26 নং অর্ডারের ভিত্তিতে দুটি প্রতিষ্ঠান, যথা বাংলাদেশ চিনি মিল কর্পোরেশন এবং বাংলাদেশ খাদ্য ও সহায়ক শিল্প কর্পোরেশন, একীভূত হয়ে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থা খাদ্য মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান। এটি সাধারণত প্রশাসনিক কার্যাবলী বোর্ড অব ডিরেক্টরস এর মাধ্যমে পরিচালিত হয়। বোর্ড অব ডিরেক্টরস এ থাকে একজন চেয়ারম্যান, 5 জন পরিচালক, যার মধ্যে থাকে একজন
অর্থায়ন, একজন বিপণন, একজন উৎপাদন প্রকৌশলী, একজন পরিকল্পনা উন্নয়ন এবং একজন আর্থ উন্নয়ন গবেষণা। বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা। বাংলাদেশ রাসায়নিক শিল্পের উন্নয়ন ও বিকাশ সাধনে বিসিআইসি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 1972 সালে বিসিআইসি প্রতিষ্ঠিত হয়, তবে সে সময় এটি বাংলাদেশ সার, রসায়ন ও ভেষজ শিল্প সংস্থা, বাংলাদেশ কাগজ বোর্ড, বাংলাদেশ টেনারিস কর্পোরেশন তিনটি সংস্থায় বিভক্ত ছিল। পরবর্তীতে তিনটি সংস্থা একীভূত করে বিসিআইসি প্রতিষ্ঠা করা হয়। বিসিআইসি বাংলাদেশের চামড়া শিল্প, কাগজ শিল্প, ভেষজ পেট্রোলিয়াম, রাসায়নিক সার প্রভৃতি বিষয়ে গবেষণা, মান উন্নয়ন, সংরক্ষণ, বাজারজাতকরণ ইত্যাদি কার্যাবলী পালন করে থাকে। বর্তমানে এর অধীনে 30টি শিল্প ইউনিট রয়েছে। বিদেশের সাথে সংস্থার সংযোগ রয়েছে। বাংলাদেশের শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি পরিচালিত হয়। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি বাংলাদেশের পর্যটন শিল্প একটি বিশেষ স্থান অধিকার করে আছে। পর্যটন শিল্পের উন্নত প্রসার ও বিকাশের সরকার 1977 সালে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন গঠন করে। এই কর্পোরেশনের প্রধান লক্ষ্য ও কর্মসূচি হচ্ছে বাংলাদেশে প্রাকৃতিক আকর্ষণীয় স্থানসমূহ চিহ্নিত করা এবং প্রাকৃতিক প্রেমিক পর্যটকদের কাছে তুলে ধরার সেগুলো সংস্কার, উন্নয়ন ও সময়োপযোগী যোগাযোগ ও নিরাপত্তা ইত্যাদি ব্যবস্থা করা। পর্যটকদের আকৃষ্ট করার জন্য পুস্তিকা, পোস্টার, স্পর্শময় প্রাকৃতিক হ্যান্ডবিল, পত্রিকা, বিজ্ঞাপন ইত্যাদি প্রকাশ করার ব্যবস্থা করে থাকে। এসব কাজের জন্য ঢাকায় কেন্দ্রীয় দপ্তর প্রতিষ্ঠিত হল। কক্সবাজার, রাঙামাটি, কুমিল্লা, রংপুর, সিলেট বিভিন্ন স্থানে শাখা কেন্দ্র রয়েছে। ডাক ও যোগাযোগ। মানব সভ্যতার এক বিশেষ অবদান হচ্ছে ডাক ব্যবস্থা। প্রতিটি দেশে ডাক ব্যবস্থা আছে। বাংলাদেশের ডাক বিভাগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ বিভাগ। এ শাখা বাংলাদেশের গ্রামে গঞ্জে ছড়িয়ে রয়েছে। বস্তুত বাংলাদেশের ডাক বিভাগ প্রায় 8,000 পোস্ট অফিসের মাধ্যমে আপামর জনসাধারণের অবিরাম সেবা প্রদান করে যাচ্ছে। বাংলাদেশ রেলওয়ে। বাংলাদেশ রেলওয়ের পরিমাণ অল্প হলেও তা দেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রেলপথ দেশের প্রধান শহর, বন্দর, বাণিজ্য, শিল্প কেন্দ্রের সঙ্গে দেশের প্রত্যন্ত অঞ্চলের সংযোগ রক্ষা করে। বাংলাদেশ রেলওয়ের ইতিহাস অত্যন্ত পুরাতন। এটি যাত্রা শুরু হয় 15 নভেম্বর 1862 সালে। রেলওয়ে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এটি বাংলাদেশের রেলওয়ে মন্ত্রণালয়ের অধীন। আর ট্রেন পরিচালনার দায়িত্বে থাকেন মহাপরিচালক। বর্তমানে বাংলাদেশে 3 ধরনের রেল পথ আছে। পথগুলো হচ্ছে মিটার গেজ রেলপথ, ব্রড গেজ রেলপথ ও ডুয়েল গেজ রেলপথ। যমুনা নদীর পূর্বাংশে মিটার গেজ, ডুয়েল গেজ এবং পশ্চিমাংশে ব্রড গেজ রেলপথ চালু আছে। যমুনা সেতু চালুর পূর্বে রেলপথের দৈর্ঘ্য ছিল 2,768 কিলোমিটার। বর্তমানে রেলপথের দৈর্ঘ্য 2,855 কিলোমিটার। প্রায় 34,168 জন কর্মরত আছে। এর মধ্যে 660 কিলোমিটার ব্রড গেজ এবং 1,830 কিলোমিটার মিটার গেজ এবং 365 কিলোমিটার ডুয়েল গেজ। 1998 সালে যমুনা সেতু চালু হওয়ার পর বিচ্ছিন্ন পূর্ব পশ্চিম অঞ্চলের সাথে যুক্ত হয়। উন্নত সেবা প্রদান করার জন্য রেলপথকে দুটি অঞ্চলে ভাগ করা হয়, পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল। দুটি অঞ্চলের দুজন ব্যবস্থাপক থাকেন, যিনি মহাপরিচালকের দায়িত্ব পালন করে থাকেন। প্রত্যেক অঞ্চলে দুটি ওয়ার্কশপ আছে, একটি পাহাড়তলী অন্যটি সৈয়দপুরে অবস্থিত। রেলওয়ের নিজস্ব প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। বাংলাদেশ রেলওয়ে বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর জন্য শাটল ট্রেন সেবা থেকে শুরু করে যাত্রী সেবা, পণ্য পরিবহনের ব্যবস্থা করে থাকে। এতে সেবা প্রদান করার পরেও রেল এখনো লাভজনক প্রতিষ্ঠান রূপান্তর হতে পারে নাই। এখনো সরকারি এ খাতে ভর্তুকি দিতে হয়। বর্তমানে বাংলাদেশের রেল পথে বহুবিধ সমস্যায় জর্জরিত। বাংলাদেশ রেলওয়ের প্রধান সমস্যাগুলো হলো ত্রুটিপূর্ণ ব্যবস্থাপনা, ত্রুটিপূর্ণ সংকেত পদ্ধতি, ইঞ্জিন ও বগির অপ্রতুলতা, ইঞ্জিন, ড্রাইভার সংকট, ওয়াগন স্বল্পতা, দুর্ঘটনা, রেলওয়ে স্লিপার, রেলওয়ে পাথরের অপর্যাপ্ততা, দুর্নীতি। তবে আসার কথা, বর্তমান সরকার এখানে বিশেষ গুরুত্ব আরোপ করেছে। কিছু কিছু রেলপথগুলো বন্ধ ছিল, তার সংস্কারের ব্যবস্থা করা হয়েছে। নতুন লাইন স্থাপনের পদক্ষেপ নিয়েছে। সম্প্রতি ভারত থেকে নতুন কোচ আমদানি করেছে। জাইকার মাধ্যমে মেট্রো রেলের চুক্তি হয়েছে। এগুলো সম্পাদিত হলে বাংলাদেশ রেলওয়ে তার সমস্যা অনেকাংশে সমাধান করতে পারবে।
এইগুলোই হলো অন্যতম বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসায়ী। এই সমস্ত রাষ্ট্রীয় ব্যবসায়ী জনগণের কল্যাণের জন্য নিয়োজিত, জনগণকে জনগণের ঘোরতরায় সেবা পৌঁছে দেওয়ার জন্য বদ্ধপরিকর। আজকের ক্লাস এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফিজ।